পুরান ঢাকার বুকে বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে আছে এক রোমাঞ্চকর প্রাসাদ। এটি শুধু একটি প্রাসাদ নয়, এক রোমাঞ্চকর উত্থান পতনের গল্প। নবাবী আমলের গৌরব, ব্রিটিশ শাসন এবং স্বাধীনতার সংগ্রাম, এখানে প্রতিটি মুহূর্ত ছিল এক নতুন অধ্যায়। অথচ আজও সেই গোলাপি দেয়াল, খোদিত পাথর আর প্রাচীন স্থাপনাগুলো যেন গম্ভীরভাবে দাঁড়িয়ে আছে। আজকের এই পর্বে ভ্রমণ গাইডলাইন সহ দেখতে চলেছেন অদেখা অজানা সবকিছু। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক, আমার ভ্রমণের এই যাত্রাকে আরেকটু আনন্দময় করতে পারে আপনার মূল্যবান একটি সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট। নিরাশ করবেন না মর্মে শুরু করতে যাচ্ছি আজকের গল্প। হ্যালো দর্শক, কি অবস্থা সবার? আমরা এখন সদরঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর সদরঘাট থেকে পায়ে হেঁটে মাত্র 8 থেকে 10 মিনিটের ভিতরেই কিন্তু আমরা চলে যেতে পারবো আহসান মঞ্জিলে। আর এখানে যারা অ্যাডাল্ট রয়েছেন তাদের জন্য টিকিট ফি 40 টাকা, আর যারা 3 থেকে 12 বছরের বাচ্চা রয়েছে তাদের জন্য টিকিট ফি 20 টাকা। আর আহসান মঞ্জিল শনিবার থেকে বুধবার সকাল 9:30 থেকে আপনার বিকাল 3টা পর্যন্ত খোলা পাবেন। আর এখানকার টিকিট কিন্তু অনলাইনে আপনি কেনাকাটা করতে পারবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, টিকিট কাউন্টার কিন্তু 3টা অবধি থাকে না, 2:30 পর্যন্তই থাকে। 2:30টার পরে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। আর এই আহসান মঞ্জিলের সাপ্তাহিক বন্ধ থাকে বৃহস্পতিবার। এখানে আসার পরে আমাদেরকে ভিডিও করার অনুমতি দিচ্ছিল না। তারপর আমরা এখানকার সংশ্লিষ্ট কর্মকর্তার বরাবর একটি অ্যাপ্লিকেশন করে অনুমতি গ্রহণ করি এবং ওই কর্মকর্তার সাথে শিক্ষার্থীদের ফ্রি প্রদর্শনীর ব্যাপারে জানতে চাই। 2022 সালে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কিন্তু 21 পদক লাভ করে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু বিনা টিকিটে জাদুঘর পরিদর্শনের সুযোগ দিই। তারা শুধুমাত্র তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে একটি আবেদন করলেই আমরা কিন্তু এই সুযোগটি তাদেরকে দিয়ে থাকি। এছাড়া বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে দেখা যায় যে এখানে শিক্ষা সফরের অংশ হিসাবেও কিন্তু অনেক প্রতিষ্ঠান সম্মানিত শিক্ষকবৃন্দ তাদের শিক্ষার্থীদের নিয়ে এখানে আসে। তো তাদেরকে আমরা গাইড সেবা সহ এখানে যাবতীয় আমাদের সামর্থ্যের মধ্যে বা আমাদের বিধির মধ্যে যতটুকু সুবিধাদি বা সুযোগ তাদেরকে করে দেওয়া সম্ভব আমরা সেই চেষ্টা করি। মোহনীয়তা ও রাজকীয়তার আরেক নাম আহসান মঞ্জিল। সবুজে ঘেরা এই ঐতিহাসিক স্থাপনাটি ঢাকার পুরান ঢাকা এলাকার ইসলামপুর মোড়ে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আর নতুন এবং পুরনো দুই প্রাসাদের মধ্যে অন্তর্যোগাযোগ স্থাপন করতে প্রাসাদের 2য় তলায় নির্মাণ করা হয় এই পদচারী সেতু। জানা যায় 8শ শতাব্দীর মাঝামাঝি সময়ে তখনকার জমিদার শেখ এনায়েতুল্লাহ এখানে একটি রংমহল তৈরি করেন। কিন্তু তার মৃত্যুর পর জমিদারের ছেলে শেখ সলিমুল্লাহ ফরাসি বাণিজ্যের কাছে বিক্রি করে দেন। তবে আহসান মঞ্জিলের এই লম্বা সিঁড়ি এবং এর মাথার উপরে থাকা গম্বুজটি এই প্রাসাদের রাজকীয়তার প্রতীক এবং এই অট্টালিকার প্রধান আকর্ষণ। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রদর্শনী গ্যালারি, যেখানে নবাবদের ব্যবহৃত জিনিসপত্র প্রদর্শন করা হয়। আমরা এখন ভেতরের দিকে ঢোকার চেষ্টা করব। আহসান মঞ্জিলের এই জাদুঘরটি 1992 সালে বেগম খালেদা জিয়া উদ্বোধন করেন এবং এই জাদুঘরের ভিডিও করা অথবা ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। যেহেতু আমরা অনুমতি নিয়েছি, সেক্ষেত্রে যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করছি উপভোগ করবেন। তো চলুন আমরা ভিতরের দিকে চলে যাই। এই নবাব বাড়ির নবাব সলিমুল্লাহ 1915 সালে ইন্তেকাল করেন। এই বাড়িতে বসেই গঠিত হয়েছিল নিখিল ভারতীয় মুসলিম লীগ। দেশভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে 1952 সালে সরকার ঢাকা নবাব স্টেপ অধিগ্রহণ করলে এখানকার সর্বশেষ নবাব খাজা হাবিবুল্লাহ প্রাসাদটি ছেড়ে চলে যান। অতঃপর
দীর্ঘ ৩৩ বছর প্রবল অবহেলা অযত্নেই ধকছিল পতিত জৌলসে ঘেরা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই ইমারত। ১৯৮৫ সালে এর ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে তৎকালীন সরকার দীর্ঘ সংস্কারের পর ১৯৯২ সাল থেকে এটি জাতীয় জাদুঘরের নিয়ন্ত্রণে আনা হয়। আহসান মঞ্জিল শুধু একটি ভবন নয়, এটি এক সময়কার নবাবী ঢাকার হৃদয় স্পন্দন। এক সময় এখানেই লেখা হয়েছে রাজনীতি, সংস্কৃতি আর বাঙালির আত্মপরিচয়ের অনেক অজানা অধ্যায়। আপনি যদি চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়ান এই প্রাসাদের সামনে, তাহলে হয়তো শুনতে পাবেন নবাবদের হাসি, জমিদারের চিৎকার কিংবা কোনো অজানা ভালোবাসার কাহিনী। ফুল লতাপাতা আর বৃক্ষরাজিতে সাজানো সবুজ এই অঙ্গনের মধ্যখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঢাকার ইতিহাস। মুঘল স্থাপত্যকালে নির্মিত এই আহসান মঞ্জিলের বারান্দা এবং মেঝে দামি মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। এই আহসান মঞ্জিলের সৌন্দর্য, আভিজাত্য, রাজকীয় এবং স্মৃতি বিজড়িত অনুভব কখনোই মোবাইল ক্যামেরা দিয়ে আপনাকে বোঝানো যাবে না। আজকের এই ইতিহাস আর অনুভব যদি আপনার মনে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে একটি লাইক, একটি কমেন্ট আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আমি নজরুল গোফার আবারও নিয়ে আসব বাংলাদেশেরই অন্য গল্প। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।